Hello there guys, this is Jack Pritam Soren. তো আজকে আমরা দেখব সিস্টেম ডিজাইনের টপিকে যে আমরা ডেটাবেস সিলেক্ট করব। যেহেতু আমরা অনেক দূর এসে গিয়েছি, আমরা প্রথম থেকে দেখেছি কি যে আমরা ফার্স্টে স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফাংশনাল রিকোয়ারমেন্টস, নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো গ্যাদার করেছি, ক্যাপাসিটি এস্টিমেট করেছি, তারপর আমরা এপিআই ডিজাইন করেছি, দেন স্ট্রিমিং কন্টেন্টের আরও যে সমস্ত কিছু আছে সমস্ত কিছু দেখেছি। নেক্সট হচ্ছে হাই লেভেল ডিজাইন করেছি, সেটা হচ্ছে বোথ স্ট্রিমিংয়ের জন্য এবং আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আপলোড করবে তাদের জন্য। তো আমরা সমস্ত কিছু দেখেছি। এখানে কন্টেন্ট প্রসেসর, তার সমস্ত বিষয় আমরা পড়েছি, দেখেছি যে কিভাবে এটা মেইনলি কাজ করে থাকে। দেন আমরা এই পুরা হাই লেভেল ডিজাইনটা দেখেছি। আজকে দেখব যে এটা খুবই ছোট একটা বিষয় হবে, যে ডেটাবেস সিলেকশন আমরা করব, যে কোন ডেটাবেসটা এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য বেস্ট হবে এবং আমরা কিভাবে ডেটা মডেল ক্রিয়েট করব। ঠিক আছে, তো চলুন আমরা এই টপিকটা আজকে শুরু করি। তো ফার্স্ট অফ অল ডেটাবেস সিলেকশনের ক্ষেত্রে আমাদের দুই ধরনের ডেটাবেসের ব্যাপার আসে। সেটা হচ্ছে নাই সিকুয়েল ডেটাবেস, এসকিউএল বা সিকুয়েল ডেটাবেস, আর একটা নাই নো সিকুয়েল ডেটাবেস, তাই না? তো দুইটা ডেটাবেসের জন্য কোনটা বেটার হবে আমার স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য আমরা আজকে এটা ডিসাইড করব। ঠিক আছে, তো এবার আসি ফার্স্টে আমরা দেখব আমরা সিকুয়েল, আর আরেকটা হচ্ছে একটা হচ্ছে নো সিকুয়েল, একটা হচ্ছে সিকুয়েল, একটা হচ্ছে নো সিকুয়েল। তো সিকুয়েলের ক্ষেত্রে আর নো সিকুয়েলের ক্ষেত্রে কোনটা আমরা কোন সময় বা কোনটা বেটার হবে, কোন ক্ষেত্রে কোনটা বেটার পারফর্ম করবে, এটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যেটা আসে সেটা হচ্ছে যে ফার্স্ট ডেটা অ্যাক্সেস। হ্যাঁ, তো ফার্স্ট ডেটা অ্যাক্সেসের ক্ষেত্রে আমার কোন ডেটাবেস সবচেয়ে বেটার পারফর্ম করবে, সেটা হচ্ছে অবশ্যই ফার্স্ট ডেটা অ্যাক্সেসের জন্য আমার নো সিকুয়েল পারফেক্ট হবে। কারণ কি, নো সিকুয়েল হচ্ছে সিকুয়েলের থেকে বেটার পারফরমেন্স দিয়ে থাকে আপনার ফার্স্ট ডেটা অ্যাক্সেসের জন্য। নেক্সটে আসি আমরা যে স্কেল ইজ টু লার্জ, আপনার স্কেলের দরকার পড়বে, আপনার সিস্টেমের স্কেল দরকার পড়বে, তখন এই বিষয়ে আপনার কোন ডেটাবেস সবচেয়ে বেটার হবে সেটা হচ্ছে এই ক্ষেত্রেও আপনার নো সিকুয়েল বেটার পারফর্ম করবে। ঠিক আছে, তো স্কেল ইজ টু লার্জ, এই ক্ষেত্রে নো সিকুয়েল বেটার পারফর্ম করবে সিকুয়েলের তুলনায়। যখন আপনার প্রচুর ট্রাফিক আসবে, আপনার ডেটাবেস স্কেল করতে হবে, তখন স্কেলের থেকে নো সিকুয়েল বেটার পারফরমেন্স দেবে। এরপরে আসি ডেটা ইজ ইন ফিক্সড স্ট্রাকচার। ঠিক আছে, তো আমার ডেটাটা ফিক্সড স্ট্রাকচারে, তাহলে আমার কোন ডেটাবেসটা তখন দরকার পড়বে। তো ডেটাবেস যদি ফিক্সড স্ট্রাকচারে হয়, তাহলে আপনারা জানেন, যদি আপনারা আগের আমার ভিডিওগুলো দেখে আসেন ডেটাবেসের সিকুয়েল নট সিকুয়েল নিয়ে, তাহলে আপনারা অবশ্যই ধারণা করতে পারবেন যে এই ক্ষেত্রে সিকুয়েলের কোনো বিকল্প নাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার সিকুয়েল বেটার চয়েস, যে আপনার ডেটা একটা ফিক্সড স্ট্রাকচার, আপনি জানেন যে আপনার ডেটাটা কী লেভেলের, কোন স্ট্রাকচারে, কোন প্যাটার্নে যাবে, এভরিথিং আগের থেকে ফিক্সড, আপনার এই জন্য বেটার হচ্ছে সিকুয়েল ডেটাবেস। ঠিক আছে, এরপর আসি কমপ্লেক্স কোয়েরির জন্য কোনটা বেটার হবে। যদি আপনার ডেটাবেস কমপ্লেক্স কোয়েরি হ্যান্ডেল করার ব্যাপারে আপনার ভাবতে হয়, তাহলে এক্ষেত্রে আপনার সিকুয়েল বেটার চয়েস, কারণ কমপ্লেক্স কোয়েরিতে আপনার সিকুয়েল বেটার পারফরমেন্স দিয়ে থাকে। ঠিক আছে, ডেটা চেঞ্জেস ফ্রিকুয়েন্টলি, আপনার ডেটা প্রচুর চেঞ্জ হয়, সব মিনিটে সেকেন্ডে সবসময় ডেটা চেঞ্জ হচ্ছে। সো এই ক্ষেত্রে নো সিকুয়েল বেটার পারফরমেন্স দেবে। ঠিক আছে, সো আপনার যদি ডেটার সবসময় জিনিসটা চেঞ্জ হতে থাকে, তো ডেটা যদি আপনার খুবই চেঞ্জ হতে থাকে, আপনার একটা সিস্টেমে যদি ক্রমশই ডেটা বারবার চেঞ্জ হয়, আপডেট হয়, ডিলিট হয়, অ্যাড হয়, বিভিন্ন এই অপারেশনগুলো অনবরত হতে থাকে, তাহলে আপনার নো সিকুয়েল এই ক্ষেত্রে ডেটা চেঞ্জেস ফ্রিকুয়েন্টলির ক্ষেত্রে অবশ্যই বেটার চয়েস। ঠিক আছে,
তো এই তো ছিল ডেটাবেস সিলেক্টের ক্ষেত্রে, যে আপনারা বুঝতে পারতেছেন না যে এই সিস্টেমের জন্য কোনটা বেটার হবে, যে সিকিউএল বেটার হবে না নোসিকিউএল বেটার হবে। তো আপনি একটা ধারণা নিতে পারতেছেন। আমরা দেখতেছি ফ্লসগুলা কি, যে কোন ক্ষেত্রে কোনটা বেটার পারফরমেন্স করে, এবং তারপরে আপনি ডিসাইড করতে পারেন যে আপনার কোন ডেটাবেসটা আসলে স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য বেটার হয়। আপনি কি ভাবতেছেন যে স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য কোন ডেটাবেসটা বেটার হবে, আপনি কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, নেক্সটে আসি যে ডেটাবেসে আমরা এবার তো দেখলাম যে ডেটাবেস সিলেক্টের যে এই যে ফ্লসগুলা। তো আমাদের যে হাই লেভেল ডিজাইনের মধ্যে যে ডেটাবেসটা আছে, সো ডেটাবেসটা কোথায় ছিল, এই যে ডেটাবেস, এবং এখানে মেটা ডেটাটা সেভ হয়। এবং এখানে মেটা ডেটা শুধু না, এখানে আমরা যখন কন্টেন্ট যখন আমরা আপলোড করতেছি, তখন আমার যে চাঙ্কসের যে লোকেশনসগুলা, সেগুলো কিন্তু আমার এখানে সেভ হয়, তাই না? তাহলে আমার এখানে কোনটাতে স্কেলিংয়ের দরকার পড়তেছে? অবশ্যই এই ডেটাবেসের স্কেলিংয়ের দরকার পড়তেছে, তো হাই স্কেলের দরকার পড়তেছে। কারণ কি, এইখানে যে এই যে ডেটাবেসটা আছে, এখানে হাই স্কেলিংয়ের কেন দরকার পড়বে? কারণ আমার মিলিয়ন ইউজার পার ডেতে, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে অনেক রিকোয়েস্ট দেবে। এক তো তারা কন্টেন্ট যারা ক্রিয়েটর আছে তারা আপলোড দেবে, ঠিক আছে? সো এখানে একটা পোস্ট রিকোয়েস্ট আসবে, অনেক বেশি পোস্ট রিকোয়েস্ট আসবে, অনেক বেশি পুট রিকোয়েস্ট আসবে। তো এটা তো একটা পড়তেছে, তারপর যারা স্ট্রিমিং করতেছে তারা হচ্ছে মিটা ডেটা নিচ্ছে, তারা সেই আপনার চান্সের লোকেশনগুলো রিড করে তারা স্ট্রিম করতেছে, তারা এক্সপিরিয়েন্স নিচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে আপনার হচ্ছে প্রচুর স্কেলিংয়ের দরকার পড়বে আপনার ডেটাবেসে। তো হাই স্কেলিংয়ের জন্য আপনার লাগতেছে, তো হাই স্কেলিংয়ের জন্য দরকার পড়তেছে। তো হাই স্কেলিংয়ের জন্য তাহলে আমরা বলতে পারি যে এখানে হাই স্কেলিংয়ের জন্য নোসিকিউএলটা অবশ্যই বেটার। তাহলে আমরা যদি নোসিকিউএল ডেটাবেস এখানে আমরা যদি ব্যবহার করি, তাহলে এই হাই স্কেলিংয়ের জন্য আমার বেটার চয়েস যে নোসিকিউএল, ঠিক আছে? এরপরে আসি যে নোসিকিউএল যদি আমরা চয়েস করি, তাহলে আমরা যদি ফাস্ট এক্সেস, কারণ আমার এই সিস্টেমে ফাস্ট এক্সেসের দরকার পড়তেছে, ঠিক আছে? আমার হচ্ছে ইউজাররা যখন স্ট্রিম করতেছে, তখন ফাস্ট এক্সেসের দরকার পড়তেছে, যেন খুব দ্রুত সে ডেলিভার দিতে পারে। আমাদের যে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস আছে, আপনারা যদি দেখেন, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, নন ফাংশনাল রিকোয়ারমেন্টসের মধ্যে একটা ছিল যে ভিউয়ারের লো লেটেন্সি বলে একটা বিষয় ছিল, যে লো লেটেন্সি যেন সে বসে না থাকে, খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে যেন ডেলিভার দিতে পারে, এবং আপনি সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। আপনার বাফারিং হবে না, এভরিথিং, এগুলো সমস্ত কিছু আপনাকে হ্যান্ডেল করতে হবে। তো ফাস্ট এক্সেসের জন্য আপনার নোসিকিউএল অবশ্যই বেস্ট, কারণ সে আপনার ভালো হাই লেভেল পারফরমেটিক আপনাকে ডেলিভার করতে পারবে। নেক্সটে আসি হচ্ছে যে সিম্পল কোয়েরি প্যাটার্নের জন্য আপনার নোসিকিউএল ডেটাবেস বেটার। কারণ কি, আমার কমপ্লেক্স কোয়েরি প্যাটার্ন দরকার লাগতেছে না। কারণ কি, আমার এই জায়গায় হচ্ছে এই যে মনে করেন যে আমার যে ডেটাবেসে আমরা যখন ডেটাটা হচ্ছে আমরা কি করতেছি, যখন আমরা স্ট্রিম করব, আমাকে একটা প্যাটার্ন ভয়েসে দিচ্ছে, সেটা কি ম্যানিফেস্ট ফাইল দিচ্ছে, সেখানে চাঙ্কসের বিভিন্ন লোকেশন থাকতেছে। তো এটা খুবই ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? এটা খুবই ইজিলি হ্যান্ডেল করা যায়, এবং সেটা নোসিকিউএল খুবই ইজিলি হ্যান্ডেল করা যায়। আমার কমপ্লেক্সে কোনো বিষয় এখানে আসতেছে না। তো এখানে আমার সিম্পল কোয়েরি প্যাটার্ন, খুবই ইজি কোয়েরি প্যাটার্ন থাকতেছে, আমার কমপ্লেক্স কোনো কোয়েরি প্যাটার্ন লাগতেছে না। ম্যানিফেস্ট ফাইলের ভিতরে এই সুন্দরভাবে সেই চাঙ্কসগুলা লোকেশন দেওয়া থাকে, এবং আমরা সুন্দরভাবে সেই কোয়েরি আমরা পারফর্ম করে আমরা ডেটাটাকে নিয়ে আসতে পারতেছি। তো দিস ইজ ওয়াই আমরা হচ্ছে নোসিকিউএল ডেটাবেস ইউজ করতেছি, জাস্ট হাই স্কেল, ফাস্ট অ্যাক্সেস অ্যান্ড সিম্পল কোয়েরি প্যাটার্নের জন্য আমার নোসিকিউএল এই ভিডিও ডেটাবেসের জন্য অবশ্যই বেটার চয়েস। এবার নেক্সটে আসি আমরা ডেটাবেস মডেলিংয়ে। তো ডেটাবেস মডেলিংয়ে আমার হচ্ছে কি লেভেলের ডেটাবেসে মেটা ডেটাটা থাকতে পারে, মডেলটা থাকতে পারে, আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এরকম থাকে, তাই না? তো এখানে আমার থাকতে পারে। তো ডেটাবেস মডেলিংয়ের আমরা হচ্ছে ডেটাবেসের মডেলটা দেখার চেষ্টা করি। তো দেখেন এই জায়গায় হইতেছে ফার্স্টে আছে কি ভিডিও আইডি। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা পুরোপুরি এরকমই সেম হবে এরকমও না। তো দেখেন আমি দেখছি যে ভিডিও আইডি, এখানে ইউনিক ভিডিও আইডি থাকবে। সো ফার্স্টে আছে ভিডিও আইডি। নেক্সট হচ্ছে টেকনিক্যাল মেটা ডেটার মধ্যে কি আছে, ফরম্যাট, সেটা MP4 না কি লেভেলের ফরম্যাট, ডিউরেশন হচ্ছে লেন্থ অফ দ্য ভিডিওর ডিউরেশনটা কীরকম। তারপরে জেনারেল মেটা ডেটার মধ্যে কি ক্রিয়েটেড আইডি,
তো ক্রিয়েটেড না, এখানে হবে ক্রিয়েটর, এখানে হবে ক্রিয়েটর আইডি। সো ক্রিয়েটর আইডি, টাইটেল হচ্ছে ভিডিও টাইটেল, অ্যান্ড ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশনে যে এইটা থাকে, তাই না? নেক্সট হচ্ছে কন্টেন্ট ডেলিভারি মেটা ডেটা। সেখানে সিডিএন ইউআরএলসগুলো থাকে বিভিন্ন ফরম্যাটের, বিভিন্ন চাঙ্কস, সেটা বিভিন্ন রেজলিউশনে, সেই বিভিন্ন রেজলিউশনের আবার চাঙ্কস, তাই না? তো এখানে দেখেন MP4 ফরম্যাটের ভিতরে 4K চাঙ্কস, 720p চাঙ্কস, 180p চাঙ্কস থাকবে, 480p চাঙ্কস থাকবে, 480p এর চাঙ্কস থাকবে, তো এরকম থাকবে। তো এই মুভির সেম লেভেলের এরকম চান্স থাকে। সো এটা হচ্ছে ডেটাবেজের মডেল, ঠিক আছে? যে এখানে এইভাবে এরকমভাবে থাকে, এবং আমার সার্ভারে যখন আমি রিকোয়েস্ট দিই তখন আমার সেই ম্যানিফেস্ট ফাইল পাঠায়। ম্যানিফেস্ট ফাইলের মধ্যে এরকম থাকে যে আপনার এই ইউনিক ভিডিও আইডি, তারপর টেকনিক্যাল মেটাডেটা, তারপর কন্টেন্ট ডেলিভারি মেটাডেটা, জেনারেল মেটাডেটা, সমস্ত কিছু আপনি যখন হচ্ছে ফেচ করেন স্ট্রিমিংয়ের জন্য, তখন আমার সমস্ত কিছু আপনার সার্ভার আপনাকে এর মধ্যে সব কিছু দিয়ে দেয়, এবং সেইভাবে আপনি চাঙ্কসগুলোকে রিকোয়েস্ট করে আপনি স্ট্রিম করতে থাকেন, ঠিক আছে? এবার প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, এবার কথা হচ্ছে আমরা এই ডেটাবেজে ইন্ডেক্সিং কোনটার উপরে দিতে পারি? কারণ আমার ডেটাবেজ ইন্ডেক্সিংয়ের দরকার পড়তে পারে, তাহলে আমি খুব ফাস্ট অ্যাক্সেস নিতে পারি। তো আপনি একটা জিনিস দেখেন যে আমার মেইনলি কি হচ্ছে, আমার কোনটার মাধ্যমে আপনি এখন একটা হচ্ছে আপনি ব্রেইন স্টর্মিং করতে পারেন, মাথা খাটাতে পারেন। আপনি একটু ভেবে দেখেন যে আমার এই ডেটাবেজে ইন্ডেক্সিংটা কোনটার উপরে দিতে পারি। আমার হচ্ছে তাহলে কিসের উপরে ভিত্তিতে আমার সমস্ত ভিডিও ফাইলগুলো আসতেছে? ইয়েস, ভিডিও আইডির জন্য আমার একটা ম্যানিফেস্ট ফাইল পাঠিয়ে দিচ্ছে, এবং সেখানে সেই ভিডিও আইডি থেকেই তো, ভিডিও আইডিটা কি, যে আমার যেই ভিডিওর আইডিটা আছে সেটার মাধ্যমেই আমি সেই চাঙ্কসগুলাকে নিয়ে আসতে পারতেছি, তাই না? তাহলে ভিডিও আইডিটাকে যদি আমি ইন্ডেক্সিং করি, তাহলে আমি খুব দ্রুত আমার সেই মেটাডেটা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? তো ইন্ডেক্সিং আপনি ভিডিও আইডিটাকে রাখতে পারেন, তাহলে খুবই ফাস্ট আপনি হচ্ছে এই যে ডেটা অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? তো এই তো ছিল আজকের বিষয়, যে ডেটাবেজ আমরা হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে কোন ডেটাবেজ সিলেক্ট করব, এবং ডেটাবেজের একটা খুবই সিম্পল একটা এক্সাম্পল দেখলাম যে কিভাবে আমরা ডেটাবেজ মডেলটা কিভাবে হয়ে থাকে, স্ট্রাকচারটা কীরকম হয়ে থাকে, জাস্ট একটা এক্সাম্পল। এবং ভিডিও ইন্ডেক্সিংটা আমরা কোনটার উপরে করতে পারি, এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউব টাইপের স্ট্রিমিং প্ল্যাটফর্মে আমরা কিভাবে এটা করতে পারি, ঠিক আছে? তো এই তো ছিল এ পর্যন্ত এই সিস্টেম ডিজাইনের একটা আপনাকে উদাহরণ দেখানো হলো, যে সিস্টেম ডিজাইনে ইউটিউব স্ট্রিমিং প্ল্যাটফর্মের টাইপের জন্য কিভাবে আপনি ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, ঠিক আছে? সো আমি বলতেছি না এটা পুরাপুরি হুবহু এরকমই হয়, এরকমভাবে চিন্তা করে এভাবেই জিনিসটা হয়, আরও অনেক কিছু আছে। আমি এই যে সিরিজটা, এটা জাস্ট আমি বিল্ড করছি। আপনারা যারা বিগিনার্স আছেন, সিস্টেম ডিজাইনে নতুনভাবে ইন্ট্রোডিউস হতে চান, কখনো আগে শোনেন নাই, আপনারা কিউরিওসিটি মাইন্ডের জানতে চান যে সিস্টেম ডিজাইনটা কীভাবে কাজ করে, তো সিস্টেম ডিজাইন যাদের খুবই কিউরিওসিটি মাইন্ড এবং তারা নতুনভাবে শিখতে চায়, জাস্ট ইন্ট্রোডিউস হতে চায়, জাস্ট দেখতে চায় যে আসলে কীভাবে জিনিসগুলো হয়ে থাকে, নোটসগুলা কানেক্টেড হয়ে থাকে, তো তারা এই সিরিজটা আপনারা ফলো করতে পারেন, ঠিক আছে? সো এটা পুরো টোটালি হচ্ছে বিগিনার্সদের জন্য, খুবই বিগিনার্স ফ্রেন্ডলি। যারা বিগিনার্স তাদের জন্য অবশ্যই এটা আমি সাজেস্ট করি যে আপনি এই সিরিজটা ফলো করতে পারেন, ঠিক আছে? তো আরও অনেক কনসেপ্ট আছে যেগুলো আপনি হচ্ছে যখন আসবে, সেটা যদি ডিসকাস না করা থাকে, আমি সাজেস্ট করব যে আপনি গুগল করবেন অথবা ইউটিউবে সেই কনসেপ্টটা লিখে সার্চ দিয়ে অন্য কোনো যারা এই বিষয়ে যারা হচ্ছে ভিডিও দিয়েছে তাদের থেকে আপনি শিখে নিতে পারেন। সো এইভাবে আমরা শিখতে পারি, ঠিক আছে? তো বিগিনার্স হয়ে থাকলে আমি আশা করি যে আমি জাস্ট একটা উদাহরণ দেখালাম যে স্ট্রিমিং প্ল্যাটফর্মে কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, ক্যাপাসিটি এস্টিমেট করা, তারপরে এপিআই ডিজাইন করা, তারপরে হাই লেভেল ডিজাইন কীভাবে করতে হয়, কীভাবে ভেবে জিনিসগুলোকে করতে হয়, তো এটা দেখালাম। তারপর ডেটাবেস সিলেক্ট দেখালাম, এরপরে ডেটাবেস মডেলিং দেখালাম। তো এইভাবে আপনি জিনিসটা করতে পারেন। এখনকার দিনে হচ্ছে সিস্টেম ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখনকার দিনে আপনার ইন ফিউচারে
এখনও হয়, ইন ফিউচারে আরও এটা বেশি করে হবে, সিস্টেম ডিজাইনের ইন্টারভিউ অবশ্যই থাকবে এবং সেখানে আপনাকে একটা সিস্টেম ডিজাইন করতে পারে, আপনাকে দেখবে যে আপনি কীভাবে আপনি ভাবেন, আপনি কীভাবে চিন্তা করেন এবং কীভাবে আপনি জিনিসগুলোকে সলভ করতে পারেন, কীভাবে আপনি একটা হাই লেভেল সিস্টেম ডিজাইন করতে পারেন, ঠিক আছে, কীভাবে একটা স্কেলেবল সিস্টেম ডিজাইনার নিয়ে ভাবতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে আপনার জাস্ট একটা যাত্রা শুরু। আপনি যদি এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই সিরিজটা ফলো করে আসেন এবং এই পর্যন্ত যদি এসে থাকেন প্রতিটা ভিডিও দেখে, তাহলে আপনার যাত্রা শুরু হয়ে গেছে সিস্টেম ডিজাইনে। কংগ্রাচুলেশন টু ইউ যে আপনার যাত্রা শুরু, এবং এখান থেকে আপনি ফার্দার আরও অ্যাডভান্স টপিকসগুলো আপনি ChatGPT-কে একটু আস্ক করেন যে এগুলো নিয়ে আপনি ন্যূনতম আপনি ধারণা নিয়েছেন, এরপরে আপনি কোনগুলা শিখবেন বা কীভাবে প্র্যাকটিস করবেন তার কাছ থেকে আপনি ইন ডিটেলসে জেনে নেন এবং তারপরে আপনি সেভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে। তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সিস্টেম ডিজাইনে নিয়ে আপনি একটু স্টাডি করেন, কারণ এই সিস্টেম ডিজাইন আপনাকে কোন লেভেলে নিয়ে যাবে আপনি নিজেও জানেন না, কারণ এটা অন্য লেভেলে। আপনি যদি দেখেন আপনার যে বড় বড় ইঞ্জিনিয়ার্সরা আছে তারা হচ্ছে অনেক আর্টিকেলস ব্লগস লেখে, নেটফ্লিক্সে তাদের আর্টিকেলস ব্লগস আছে, তাদের যদি আর্টিকেল ব্লগসগুলো আপনি ঘাটায় দেখেন তাহলে সিস্টেম ডিজাইনে অনেক কথা লিখে থাকে। ডিস্ট্রিবিউটেড সিস্টেমস অ্যান্ড সিস্টেম ডিজাইন নিয়ে তারা অনেক আর্টিকেলস ব্লগস লিখে থাকে। তো এগুলা যদি আপনি নাই জানেন তাহলে তাদের আর্টিকেল ব্লগ পড়ে আপনি কিছু বুঝতে পারবেন না। তো অবশ্যই সিস্টেম ডিজাইন দরকার আছে, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে জানার দরকার আছে, কারণ সে একটা সময় সিস্টেম আর্কিটেক্ট সে হবে এবং সে একটা সিস্টেম ডেভেলপ করবে, সিস্টেম কীভাবে স্কেল করবে, ইউজার সে হ্যান্ডেল করবে, কীভাবে স্কেল করবে, এভরিথিং তাকে জানতে হবে এবং সেভাবে সে তার সিস্টেমটা ডেভেলপ করবে। সো এই লেভেলে যেতে হলে অবশ্যই আপনাকে এই স্ট্রাকচারাল এই সমস্ত বিষয়ের বস্তুতে আপনাকে অবশ্যই এই মধ্যে এই স্ট্রাকচারের এই পড়ার স্ট্রাকচারের ভিতর দিয়ে আপনাকে যেতেই হবে, ঠিক আছে। তো আমি বলবো যে এ পর্যন্ত যদি এসে থাকেন আপনি হচ্ছে আর্টিকেলস যদি থাকে সিস্টেম ডিজাইন আর্টিকেলস আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। অনেক এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার্স আছে, তারা হচ্ছে অনেক সুন্দর আর্টিকেলস লেখে, তো এগুলো আর্টিকেলস পড়বেন এবং পড়লে হবে কি আপনি জিনিসগুলো যদি সব কিছু বুঝবেন সেটাও না, হয়তো আপনি 100%-এর মধ্যে ধরলাম 30% আপনি বুঝছেন, বাকি 70% বোঝেন নাই। বাট এটা যদি আপনি এটাকে একটা অভ্যাসে পরিণত করেন, আর্টিকেলস পড়া, তাদের কাছ থেকে তারা কীভাবে থিঙ্কিং করে, তারা কীভাবে ভাবে, কীভাবে চিন্তা করে একটা সিস্টেম ডিজাইন করে, তারা কীভাবে এজ কেসেস বাই করে, কীভাবে এভরিথিং তারা ডিসিশন নেয়, তাদের যদি আপনি পড়েন তাহলে এক সময় 30%, তারপর 40% বোঝার চেষ্টা করবেন, তারপর 50%, 60% এভাবে করতে করতে আপনি এক সময় কখন আপনি এই বিষয়ে আপনি মাস্টার হয়ে গিয়েছেন আপনি নিজেরই পাবেন না, ঠিক আছে। সো আপনি অবশ্যই চেষ্টা করবেন এভাবে আপনি জিনিসটা করা। আমি সিস্টেম ডিজাইন নিয়ে পড়াশোনা করছি এবং ভালো লাগে যে সিস্টেম ডিজাইন নিয়ে স্টাডি করতে। এই যখন নতুন নতুন কিছু শিখি আমি শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে। তো আমি এইভাবে শিখেছি, এভাবে শিখছি, এখনও লার্নিং ফেজেই আছি, ঠিক আছে। সো আমিও শিখি, আমিও আর্টিকেলস পড়ি এবং এইভাবে নিজেকে আপডেট রাখার চেষ্টা করি। তো আপনি চেষ্টা করবেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে সামনের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।